সেনাবাহিনীর সদস্যরাই বলতেছে আমরা জুলাই আগস্টের 4-5 তারিখ সিভিল ড্রেসে বেরিয়ে গেছিলাম, আমরা ছাত্রদের সাথে মিশে গেছি। তো কি এগুলো কি করবে, অস্বীকার করবে কিভাবে? সেনাবাহিনীর সদস্যরাই বলছে আমরা মিশে গেছি সিভিল। শুনুন, আরো একটা বলেন সাহেব, এই যে সাখাওয়াত কিন্তু এই বিচারের একটা সাক্ষী হইতে বাধ্য হবে। একটা জিনিস কেন জানেন, এরকম আফগানিস্তানে আমেরিকার একটা গ্রামের উপরে আমেরিকান করছিল, ওরা বম্বিং করছে এবং কি বলে আগুনে বোমা নিক্ষেপ করে পুরো মানে ওই গ্রাম জ্বালায় দিছে। তো জ্বালায় দেওয়ার পরে এটা নিয়ে কিন্তু আমেরিকানদের আবার নিজস্ব সিস্টেম আছে, তারা এখানকে জবাব দিয়ে তার ব্যাপারটা দেখে। তারা ওখানে আবার ইনভেস্টিগেট করছে আসলে যারে টার্গেট করে এই কাজটা করা হয়েছিল, এতগুলি সিভিলিয়ান মারা গেল যাকে টার্গেট করে মারার জন্য, সে কি মারা গেছে কিনা। আর মারা গেছে কিন্তু দেখা গেল কি জানেন, দেখা গেছে যে সব লাশ প্রডিউস করা হয়েছিল, সেই সব লাশের যে গুলিগুলো সব গুলিগুলো হলো আমেরিকান সোলজারদের গুলি, মানে আমেরিকান সোলজারদের হাতে যে অ্যামুনিশনের গুলি, এবং ওই লোক মারা যায়নি। এই লোকগুলার নিরীহ মানুষ, এদেরকে মেরে তারপর ওইখানে বম্বিং করে করছে, মানে একটা মহাযজ্ঞ দেখা ওই জেনারেলের বিচার হচ্ছে। তো ওয়াকারুজ্জামানের কিন্তু 7.62 জন্য বিচার হবে। আচ্ছা, এক ভাই আমার আবার একটা লেখছেন, সুমন সাহেব, ইসমাইল ভাই গতকালকে আপনাকে নিয়ে একটা স্ট্যাটাস দেখলাম, আপনি নাকি মাইনাস শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ চাচ্ছেন। কি অবস্থা, বাপরে বাপ। আচ্ছা, আমি আপনাকে আরেকটা একটা ছবি দেখাই। এই যে ট্যাগার স্টিক সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা? ওই যে সেনাবাহিনীর কর্নেল বা ব্রিগেডিয়ার জেনারেল একটা লাঠি রাখে, কেউ একজন আমাকে ছবিটা পাঠিয়েছে। তিনি বললেন যে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, পাকিস্তান সেনাবাহিনীর, তিনি এসছেন আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করেছেন। এখন প্রধান উপদেষ্টার কাছে এই লাঠি নিয়ে নাকি যাওয়ার কোন নিয়ম নাই, যে এটা নিয়ে ঢুকতেই পারবে না, এসএসএফও দেবে না। প্রধান উপদেষ্টা যাই হোক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, পাকিস্তানের একজন সৈনিক এই যে লাঠি নিয়ে ঢুকেছেন, দেখেন ট্যাগার স্টিক, এইটা নাকি কোনো বিধানে নেই, এটা ঢুকতেই পারে না। প্রধান উপদেষ্টার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এমন কিছু নেই, তার কাছে কেউ যেতে পারবে না। এবং প্রধান উপদেষ্টার নিকট দূরত্বে, বিশ্বাস করেন, ক্রোকারিজ হাতে, মানে ধরেন বিস্কিট, রিয়ান বিস্কিট খাচ্ছেন, এইটা নিয়ে কিন্তু তার আশেপাশে যাওয়া যায় না, কারণ এটা দিয়ে আপনি তাকে হার্ম করতে পারেন। এটা প্রধান উপদেষ্টা না, প্রধানমন্ত্রী এই ওনাকে না এখন বেত্রাঘাত করলে কি হইতো যদি উনি খেপে যেতেন যে এই করেছে কিনা আপনি কিভাবে শিওর? আপনি হয়তো বেত্রাঘাত করে ওনাকে সোজা করে দাঁড় করায় রাখছে টম এন্ড জেরির মতো। সবসময় টমকে এরকম বিভিন্ন বেকায়দায় ফেলে, লেজ আটকায় হোক বেতায় হোক, টমকে সোজা রাখার চেষ্টা করে। সোজা রাখার চেষ্টা করছে কিনা কে জানে। আচ্ছা, ওই যে আমাদের আইনজীবী যে আমির হোসেন, তিনি আবার অভিযোগ করেছেন, আপনার একটা ভিডিও দেখলাম, কি ভিডিও দেখতেছে আমার সব, আপনার ভিডিও দেখলেই শেখ হাসিনা খালাস পাবেন। আচ্ছা যাক, ঠিক আছে ব্রাদার, আমরা আমি কোনো পক্ষে নাই, আমার কথা আমি বলে যাচ্ছি, ঠিক আছে, কথা পরিষ্কার। আমি একটা পক্ষে আছি, আমি বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে। এর বাইরে যারা আছে আমি তাদেরকে স্বীকারই করি না, এদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক করে দেওয়ার জন্য আমার আবেদন আমি সবসময় জানি। আমি আপনার সাথে একমত, আমি আপনার পথ অবলম্বন করে থাকি এবং এটাই মনে করি এদের পাসপোর্ট দেওয়া যাবে না, কিচ্ছু দেওয়া, এরা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন হিসেবে আমাদের কাজ করবে। এরা হবে হইলো উইপোকার, ডিবির উইপোকাগুলি হবে, অন্যরা সেনাপতি বা অফিসার পদের কোনো কিছু, এরা আমাদের কাজ করে খাবে। এইটা হলো আমার মনের আকাঙ্ক্ষা, আমার এক জীবনের স্বপ্নের মধ্যে আমি এটা দেখি যে এরা আমার কাজ করতেছে। এখন আমাদের এই যে আইনজীবী শেখ হাসিনার যে আইনজীবী আছেন, কাজ করানোর আমার খুব আগ্রহ আছে, কোনো একদিন যদি আমি সুযোগ পাই আমার কাজ করা, পারিবারিক লোক, হ্যাঁ পারিবারিক কাজ করাবেন, হ্যাঁ আমি গৃহকর্ম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তিনি আবার আদালতে, আমার যদি সুযোগ থাকে আমি এটা আবেদন জানাবো এই সবগুলি আচ্ছা 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 আচ্ছা, আমাদের শেখ হাসিনার আইনজীবী তিনি আবার তার ভিডিওটার প্রতিবাদ করছেন, কারা যেন কি ইউটিউবে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে করা হচ্ছে, এটা নিয়ে
তিনি কথা বলছেন, তিনি ক্যামেরার সামনে এসেছেন, তিনি লজ্জা পাননি, তার কোনো ইয়ে নাই, লজ্জা পাওয়ার কোনো লজ্জা তিনি পাননি, তিনি সাংবাদিকদের সামনে এসেছেন। লজ্জা থাকলে তো পাবে ভাই, লজ্জা আদৌ আছে কিনা সেটাও তো সন্দেহ আছে। নৃশংসতা দেখাচ্ছেন আদালতে বসে। বিচারপতি সাহেব এখন কি জবাব দিবেন তার যে এইসব ভিডিও অডিও? ওনার অ্যাসাইনমেন্ট ওনাকে দেওয়া হয়েছে, সে সাদ্দামের ওই যে রৌফের মতো, যে ওনার যে অ্যাসাইনমেন্ট ঘোষণা দিয়ে পালা যাবেন, শেষ। আর সে তার জনসমক্ষে কোনোদিন আর আসতে পারবে না। এটা আপনি এই জাস্ট ইলেকশনটা হয়ে যাক, এই যখনই জঙ্গি বাহিনী একটা নির্বাচিত সরকারের আন্ডারে যাবে, তখন দেখবেন যে এরা কোর্টের ধারে পাশে এরা যাবে না, এরা পালা যাবে। এই তার জন্য আপনি কোথাও খুঁজে পাবেন না, পালা যাবে। না 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 না, এই যে খোরশেদ আলম লক্ষ্মীপুর জেলে যেতে হলো শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাই। ওই খালিদ মহিউদ্দিন বলছে আমি কোনো অন্যায় করি না, বা অন্যায় কি যেন বলছে একটা, বলছে শেখ হাসিনার ইন্টারভিউ তিনি নিতে চান, এবং সেটা যদি জেলেও যেতে হয় তবু তিনি নিতে চান, শেখ হাসিনা যদি রাজি হয়। এখন শেখ হাসিনাকে রাজি করানোর দায়িত্বটা কে নেবে, এটাও একটা প্রশ্ন দেখা দিয়েছে। তিনি বলছেন আমি কোনোদিন কোনো বেআইনি কাজ করতে চাই না, কিন্তু শেখ হাসিনা যদি আমাকে ইন্টারভিউ দিতে চান, একটা বেআইনি হইলে, এটা বেআইনি হইলেও আমি তার ইন্টারভিউ নেব। খালিদ মহিউদ্দিন, খালেদ আমাদের বন্ধু, হয়তো পৃথিবী বিখ্যাত সাংবাদিক, আমাদের একটা জুনিয়র। খালেদের এই আকাঙ্ক্ষার প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে, কিন্তু শেখ হাসিনা যদি এরকম লাল বদরদের ইন্টারভিউ দেন, তাহলে শেখ হাসিনা নিয়েও আমাদের চিন্তা ভাবনা থাকবে। আচ্ছা, উনি যদি লাল বদরের সহযোগী হন, তাহলে উনিও কিন্তু একই রকম, মানে আমাদের কাছ থেকে অ্যাটলিস্ট এটা পাবেন। উনি ইন্টারভিউ অবশ্যই দেবেন না কেন, কিন্তু লাল বদরদের ব্যাপারে উনি কি, মানে লাল বদরদের ব্যাপারে ওই ইন্টারভিউটা ওনার বলতে হবে যে লাল বদরদের ব্যাপারে ওনার মনোভাবটা কি। যে একজন লাল বদরকে ইন্টারভিউ দিতেই পারেন, কারণ যে কাউকে ইন্টারভিউ দিতে পারে, কিন্তু আচ্ছা, এখন খালিদ মহিউদ্দিনকে জেলে নেবে কে? শেখ হাসিনার ইন্টারভিউ নিলে যদি জেলেও যেতে হয়, মানে জেলে নেবেটা কি? এই যে সরকার এসে, এই সরকারকে তো সাংঘাতিক ভয় পায়। সে সাদ্দামের ইন্টারভিউ করার জন্য সে চেষ্টা করছিলেন, তখন এই মানে লাল বদর, বেশিরভাগ লাল বদরের ইয়ে হয়েছে কেমনে জানেন, কমেছে কেমনে জানেন? ধমক খেয়া, গালি খেয়া। যখন দেখছে আমি যারা এতদিন সমর্থন দিয়ে দুধ কলা খাওয়ায় যারা বড় করলাম, যার দিয়ে বিপ্লব করাইলাম, হ্যাঁ, সেই আমার ধমক দেয়, তখন থেকে কিন্তু এরা চেঞ্জ হচ্ছে। অনেক দেখবেন যে দেশে এখন অনেক লাল বদর কিন্তু এখন শেখ হাসিনার জন্য জিন্দাবাদ দেয়। আমি জানি না শেখ হাসিনা এগুলো দেখেন কিনা, বা আওয়ামী লীগের জন্য এখন জিন্দাবাদ দিচ্ছে। আওয়ামী লীগ এখন আমলের চাইতে এখন খারাপ, কিন্তু আওয়ামী লীগ খারাপ, কিন্তু মানে আওয়ামী লীগ আমল খারাপ, কিন্তু এখন আরো খারাপ, এটা বলে ওরা এটা বলে, এই লাল বদররা এটা বলে। তো খালেদকে আমি মানে আমি বললাম তো, আমার ছোট ভাই, বন্ধু, ছোট, আমার তুই ছোট হবে বয়সে, বন্ধুই মনে করি, কিন্তু ওকে আমি লাল বদর বলতে দ্বিধা করবো না। আচ্ছা, আমি খালেদ সাহেবকে নিয়ে এবং খালেদ সাহেবকেও যদি সেকেন্ড ক্লাস সিটিজেন করতে মানে করা যায়, এতে লাগে, হ্যাঁ, আমি খুশি হব, ওরা যদি করা যায়। কারণ আমি চাই না যে বাংলাদেশে এমন কেউ আর বড় বড় কথা বলবে, যে বাংলাদেশ এমন কেউ বড় বড় কথা বলবে যে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে যারা প্রশ্ন করে তাদের সাথে অ্যালাইন্ড হয়, বাংলাদেশের স্বাধীনতার, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার পক্ষের শক্তির সাথে বেইমানি করে সবকিছু। আমি আওয়ামী লীগের আসে যায় না ভাই, আমার আওয়ামী লীগ ক্ষমতা আসলো কি আসে যায়নি, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে একটা জিনিস তো ট্রুর হয়েছে, যে আওয়ামী লীগ যে স্বাধীনতার কথা বলে, দেখেন আমি আপনি যাই বলেন না, এক কথা এই প্রতিষ্ঠান ছাড়া আপনার কোন প্রতিষ্ঠান আপনার কাছে আছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে? কেউ নাই। তাহলে আপনি এখন তো বাধ্য হয়ে আপনি আওয়ামী লীগের। হ্যাঁ, সেটাই তো। আমি ওই খালেদ সাহেবের একটা ভিডিওটা আমার কাছে নাই, জগৎ বিখ্যাত সাংবাদিক হাই খালেদ, মানে খালিদ মহিউদ্দিন নতুন করে একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি কোনোদিন কোনো বেআইনি কাজ করতে চাই না, কিন্তু শেখ হাসিনা যদি আমাকে ইন্টারভিউ দিতে চান, এটা বেআইনি হলেও আমি তার ইন্টারভিউ নিব। অত্যন্ত সাহসী সাংবাদিক খালিদ মহিউদ্দিন, নির্ভীক সাংবাদিক খালিদ মহিউদ্দিন। আপনারা জানেন যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ইন্টারভিউ নিতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ থেকে আমাদের যে হাসনাত আব্দুল্লাহ, তিনি একটা হুমকি দিয়েছেন যে 24-এর চেতনার সাথে বেইমানি করে খালিদ
খালিদ মহিউদ্দিন ভয় পেয়ে গেছেন, তিনি সাদ্দাম হোসেনের ইন্টারভিউ ক্যান্সেল করেছেন, এবং তার নিজের মুখেই আপনারা এখন শুনবেন তিনি কি বলছেন। তিনি এখন বাংলাদেশে আছেন, বেশ আলোচনায় আছেন। ছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে সাহসী সাংবাদিক কিন্তু ভয় পেয়ে গেছে। আস্তাফ আব্দুল্লাহ যখনই হুঙ্কার দিচ্ছেন তখনই তিনি ওই যে সাদ্দাম হোসেনের ইন্টারভিউ ক্যান্সেল করে ফেসবুকে আবার একটা ভিডিও পোস্ট দিয়েছেন যে এখন তিনি বাংলাদেশে আছেন। অত্যন্ত সাহসী, তিনি এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চান। সেই ইন্টারভিউ নেওয়াটা যদি বেআইনিও হয় তিনি সেই কাজটি করতে চান। এক সময় সালমান এফ রহমানের অত্যন্ত আপনজন, ঘনিষ্ঠজন খালেদ মহিউদ্দিন। প্রিয় দর্শক, জগৎ এখনো সালমান এফ রহমানের ঘনিষ্ঠ। আচ্ছা, এই ঘনিষ্ঠতা খালেদ সেই সময় যে কথাগুলি বলেছে, আপনি বোধহয় সে কথাগুলি এক্স্যাক্টলি সে যে কথাগুলি বলেছিল যে সাদ্দামের কেন ইন্টারভিউ নেন, সে উনি বলছেন আমাকে হুমকি দেওয়ার পর আমি আমার আইন মানে আইনের ব্যাখ্যা চেয়েছি, আইনজীবীদের সাথে কথা বলছি। আমি যদি আমার স্বাস্থ্য চিকিৎসার জন্য আমার দেশে যেতে হয়, হ্যাঁ এরকম যদি আমি দেশে যেতে না পারি তাহলে আমার যদি দেশে যেতে না দেওয়া হয়, আমার বিরুদ্ধে মামলা যদি হয়, উনি মামলার ভয়ে কিন্তু তখন এই ইন্টারভিউতে পিছিয়ে গেছেন। এখন কি এই শক্তিটা পেলেন, যে শক্তি বলে উনি জেলে যেতে চান। কারণ ঠিক আমি এটা তো বুঝতে পারলাম না কার আমলে কেমনে উনি জেলে যেতে চান, যেখানে আগে উনি একটা মামলা হবে, উনি দেশে আসতে পারবেন না, চিকিৎসা আটকাবে, এগুলোর কথা বলেছেন। তো এই সাহস হঠাৎ করে কোত্থেকে আসে? নিশ্চয়ই কোথা থেকে জানেন? এখন শেখ হাসিনা এবং তার দেশের তার অ্যালাইনমেন্ট দরকার, তার একটা আশ্রয় দরকার, যাতে এই ইলেকশনের পরে ওরা আবার ওনাকে ধাওয়া না দেয়। এই জন্য উনি এইসব কথাবার্তা বলতেছেন। ভেরি সিম্পল। খালেদ আমার বন্ধু, ছোট ভাইয়ের মতো, কিন্তু তার আমি যে মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা করতে পারি, সেই মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা সে সেফটি চাচ্ছে, যে শেখ হাসিনার কথা বলার পরে নেক্সট যখন চেঞ্জ হবে, ফেব্রুয়ারি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমি কোথায় যাব? এখন তো উনি দেশে যেতে পারছেন, যেটা আপনি বলেন দেশে গেছেন, এই দেশে যাওয়ার জন্যই উনি মামলা হবে এই ভয়ে উনি কিন্তু ওই ইন্টারভিউটা করতেছেন। তখন যদি উনি ভয় পেয়ে থাকেন, তার মানে ভয় মুক্ত হয়ে উনি দেশে গেছেন। এখন দেখছে যে দেশের পরিস্থিতি খারাপ, দেশটা যখন নিজের চোখে দেখছে যে এইটা তো আমার তো অস্তিত্ব থাকবে না, এবার তো আমি আসছি, ঠিক আছে, এখন আমার কেউ কিছু বলছে না, নেক্সট টাইম তো নির্বাচিত সরকারের আন্ডারে আসলে তো আওয়ামী লীগ আমাকে ধাও করবে, তখন তো আসল নিরাপত্তা আমার না। এখন এই জন্য শেখ হাসিনার কথা উনি বলতেছেন, শেখ হাসিনার আঁচলে এখন আশ্রয় নিতে চাচ্ছে। এটা আমার মনে নাই। আপনি এখন যে কথাটা বললেন যে তখন সে মামলার ভয়ে দেশে আসতে চায়নি, যে আমার তো দেশে যেতে হবে। তো সাহসী সাংবাদিক কিভাবে বলেন? নির্ভীক সাহসী সাংবাদিক, তা তো বলতে পারবেন, এখন জনগণ বলতে পারবে। এখন এটা সাহসের বলেন, এটা তো সাহস না, এটা তো ভয় পেয়ে শেখ হাসিনা ইন্টারভিউ করতে হয়। শেখ হাসিনার ইন্টারভিউ যদি করতে হয়, শেখ হাসিনার কর্মী বাহিনী তার কিছু বলবে না। আর এটার জন্যই তো শেখ হাসিনার আনুগত্য, শেখ হাসিনার যদি আনুকূল্য থাকে তাহলে তার কর্মী বাহিনী তার কিছু বলবে না। এইটা আশাই তো এটা করছেন। এখন নিরাপত্তা পেয়েছেন, ভবিষ্যতে শেখ হাসিনার হাত থেকে, শেখ হাসিনা এবং তার দলের কাছ থেকে উনি নিরাপত্তা চাচ্ছেন। বেসিক্যালি তো উনি নিরাপত্তা চাচ্ছেন, আর কিছু না। এই কথাগুলি বলে এটা সাহসের ব্যাপার, এখানে বরং ভয়ের ব্যাপার, ভয় পেয়ে এগুলা ভয় পেয়ে বলতেছে। আচ্ছা, এখন যে উনি বললেন যে উনি জেলে যাবেন, জেলে আপনি বলছেন জেলে নেবে কে? এখন তো ওনার সরকারই আছে, জেলে নেবে কে? ওনার প্রধান উপদেষ্টা আছে, উনি এখন জেলে যেতে চান বা ওনার জেল। আচ্ছা যাক, এটা নিয়ে আমি আর বাড়াতে চাই না। দর্শক অনেকে বলছে যে আমাদের সাইফুল আমিন ভাই যদি একটু বলেন খালিদ মহিউদ্দিন সম্পর্কে আরেক, সেটা শুনতে চাইলাম। না, আমি ওনাকে আমার ঘনিষ্ঠজন এবং ঘনিষ্ঠ এই যে খালিদ মহিউদ্দিন দেশে কি করতেছে একটু বলবেন? হ্যাঁ, কি করবে একটু বলতে বলছে। না, দেশে কি করতেছে আমি জানি না। দেশে উনি তো আগে ভাই লালবাদর খালিদ মহিউদ্দিনকে নিয়ে আলোচনার কিছু নাই, ওকে দেখলেই বিরক্ত লাগে। আচ্ছা যাক, একজন একটা কথা বলতেছেন, হ্যাঁ, দেশে কি করতেছে সাইফুল ভাই তার এখানে বসে জানবেন না, তবে আপনারা খোঁজ খবর রাখবেন দেশে যারা আছেন কি করতেছেন। উনি জামাত শিবিরের কেউ বলছেন জামাত শিবিরকে মানে উত্থানের পেছনে খালিদ মহিউদ্দিন সাহেবের একটা বিরাট ভূমিকা আছে। উনি নানান বাহানায়
জামাত, শিবির, স্বাধীনতা বিরোধী যারা, তাদেরকে দুই পাশে বসাইয়া মাঝখানে উনি থাকেন ওই লাইভে। হ্যাঁ, উনি লাইভে থাকেন এবং তাদেরকে কি করতেছে, কি করবে, ভবিষ্যৎ নেগেটিভ প্রশ্ন কইরা তাদের পজিটিভ সব কথা বাইর করে নিয়ে আসে। এটা হইলো অন্যতম এজেন্ডা, সেটা তিনি বাস্তবায়ন। ওনাকে আসলে আমরা মানে বেশি গুরুত্ব দিয়ে ফেলতেছি। টু মাচ। আরে আপনি প্রায় 10টা মিনিট বা 15টা মিনিট তারা দিলেন, আমি তাকে 1 সেকেন্ডও দিতে রাজি না, কিন্তু আপনার জন্য আমি দিলাম। আচ্ছা, না ঠিক আছে, এটা নিয়ে উনিও সেকেন্ড ক্লাস নাগরিক হয় সেটা চাইবো। আমার বন্ধু হইতে পারে, আমার বাপ হইতে পারে, ভাই হইতে পারে, যারা লাল বদরি করছে এদের সেকেন্ড ক্লাস সিটিজেন বানাতে হবে। ভেরি সিম্পল। আপনি এখানে আপনার অ্যাডামেন্ট থাকতে হবে। আমি এই কথা বলেই যাব যে এদের সেকেন্ড ক্লাস সিটিজেন যদি না করা হয়, শালা বাংলাদেশে আসলে কোনোদিন আপনি টিকতে পারবেন না, কারণ এরা বারবার এই অপকর্মগুলি করবে এবং জায়েজ করবে। একবার সাদ্দামের ইন্টারভিউ না নেওয়ার জন্য যুক্তি বাইর করবে, আবার শেখ হাসিনার ইন্টারভিউর জন্য কারাগারে যেতে চায়। এটা জাস্ট কিছু না, আনুকূল্যের জন্য। আবার ওনার সালমান এফ রহমানদের আনুকূল্য প্রয়োজন হয়ে পড়েছে। হাসতে হাসতে বলে কিভাবে, এই যে আটটাই বলতেছে হাসতে হাসতে, ওই যে তো এটা লজ্জা পাওয়ার কথা। তো তুমি সাদ্দামের ইন্টারভিউ নিতে পারলে না, বললা বিপ্লবী সাংবাদিক, বিদ্রোহী সাংবাদিক, কি নির্ভীক সাংবাদিক। সাদ্দামের ইন্টারভিউতে তার কি দেশে আসতে হবে কেন? আর দেশে বসে উনি দেশে এসে একটা সাংবাদিকতা করুক, এখন তো তাদের সরকার আছে, উনি সেটাও করছেন। উনি আমেরিকায়, কেউ কেউ বলছে আমেরিকান নাগরিকত্বের জন্য বা ওখানে থাকতে হবে এইসব বিষয়ের জন্য ওখানে ছাড়তে চায়। এটা আবার ঠিক আছে, ওর পুরো ফ্যামিলি আমেরিকাতে থাকে। সো এইটা কিন্তু আসলে আমি জানি যে সে কি কারণে থাকে আমেরিকা, মানে সে কেন চুজ করছে যে এইসব ইয়েগুলো ঠিকানা বা সেটা হলো যে ও পুরো পরিবার আমেরিকাতে থাকে। তো বাট তার বাংলাদেশ নিয়ে তার আগ্রহ তো আছে। সে ভালো, মানে একসময় তো ভালো সাংবাদিক, মানে কি সে তো আসলে ভালো সাংবাদিক ছিল, কিন্তু ভালো অনেক ভালো মানুষও তো লাল বদর হয়েছে না, কিন্তু এই ভালো মানুষ বলে ছেড়ে দেওয়া যাবে না। শান্তি কমিটির লোকেরা ভালো ছিল, মানে শান্তি কমিটিকে বাইচা চেয়ারম্যান ইয়ে করেছে যে ওনারা আমার মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন ওনারা, কিন্তু কথা হলো কে কি করছে, ভয়ে করছে না করছে সেটা আমার দরকার নেই, তারা শান্তি কমিটির চেয়ারম্যান হয়েছে কিনা, মেম্বার হয়েছে কিনা, এটা হলো বড় ব্যাপার। কথা পরিষ্কার বলে এটা আমার জানা দরকার, এবং সেইভাবে বাংলাদেশে ক্লিন করতে হবে। বাংলাদেশ যদি আপনি ক্লিন না করেন, অ্যান্টি লিবারেশন ফোর্স ক্লিন না করা যায়, এই বাংলাদেশের এই সংকট আমার জীবনে যেটা, আপনার জীবনে যেটা, আপনি আরো 10 জনম ধরে দেখবেন, কারণ এরা কিলবিল করতে থাকে। আপনি যদি ভিয়েতনামের মতো যদি আপনি ক্লিন না করেন আপনার কোলাবোরেটরদেরকে, ভিয়েতনাম তার কোলাবোরেটরদেরকে ক্লিন করে দিছে, কোন রকম আনুকূল্য দেখায়নি। সেকেন্ড ক্লাস সিটিজেন থেকে শুরু করে বাড়ির সামনে পর্যন্ত ইয়া লাগাই দিত। কম্বোডিয়াতে, লাওসে বাড়ির মধ্যে আপনি পাবেন। কোন পক্ষে ছিল? ফাইন দিয়ে দিচ্ছে। এই পক্ষের পরিবারের সাথে সম্পর্ক করা যাবে না, এরকম পর্যন্ত করছে। আমরা তাদেরকে নিয়ে ঘর সংসার করি, তাই না? তবে এটা আপনি শুরুতে বলছিলেন, এটা পরিষ্কার কিন্তু দেশে এখন আওয়ামী লীগের কথা বললেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে। যদি তাই হয় আমরাও তাদের পক্ষে। এখন যেহেতু আর কেউ নেই, কেউ একটা কথা বলছে না, সবাই একদল হয়ে গেছে। হ্যাঁ, আমার কিছু করার নাই। আমি এখন আওয়ামী লীগের অনেক ইয়ে আছে, কাঠামোগত দুর্বলতা আছে, দর্শনগত দুর্বলতা আছে, তাদের সরকার চালানোর দুর্বলতা আছে, যেগুলো আমি জানি। বাট এরপর আমার তো অন্য কোনো জায়গা নেই, আমি তো কোথাও যেতে পারতেছি না ভাই, আমি তো আটকে আছি। অ্যাটলিস্ট এই প্রতিষ্ঠানটা আমার প্রাইম যে পরিচয়টাকে সে আপহোল্ড করে। আপনি খেয়াল করে দেখেন, বিএনপি বাঙালি জাতীয়তাবাদকে বাদ দেওয়ার মতো প্রস্তাবে রাজি হয়েছে। আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কোথাও গেলে, আপনি বা অ্যাকর্ডিং টু ইউর কান্ট্রি ইউ আর এ বাংলাদেশি, আপনার সিটিজেনশিপ, বাট আপনার জাতীয়তা, সিটিজেনশিপ এন্ড জাতীয়তা তো ডিফারেন্ট জিনিস রে ভাই। এই বিএনপি কত কুলাঙ্গার একটা সংগঠন হতে পারে, যে সংগঠনটা দেশের, আমার বিএনপি তো আমার অনেক বন্ধু, কিন্তু চিন্তা করে দেখেন এদের মস্তিষ্কে, এদের সেন্ট্রাল লিডারশিপের মস্তিষ্কে যে বাঙালি জাতীয়তাবাদ, মানে সে যেটা দেশের বাইরে গিয়ে যে কথাটা প্রথম মানে হোয়াট ইজ ইউর কেউ না যে ন্যাশনালিটি বা সে বলে, সে প্রথম তো বাংলাদেশি বলে না, সে বাঙালি বলে, তারপরে বলে যে আমি বাংলাদেশের লোক। সেই বাঙালি পরিচয়, বাঙালি জাতীয়তাবাদ রাষ্ট্রের ইয়া থেকে বাদ দেওয়ার জন্য প্রস্তাবে এই বিএনপি সই করছে। সো ইউ ক্যানট, মানে আপনি মৌলিক জায়গাতে যদি সমস্যা থাকে, বুঝছেন, তাদের সাথে আপনার খাতির থাকতে পারে, হাসি তামাশা করতে পারবেন অ্যাজ হিউম্যান বিং, বাট আপনি তাকে কিন্তু কখনোই আপনার কোর গ্রুপের ভিতরে আপনি
মানে মনের ভিতরে আপনি যদি জায়গা দেন, দেন ইউ আর কম্প্রোমাইজিং উইথ ইয়োরসেলফ, এবং আপনিও একই দোষে দোষ হইতে পারেন। বাঙালি জাতীয়তাবাদ আমাদের প্রাইম জিনিস। জি 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 আমার তো কেউ বলে নাই যে আপনি বাংলাদেশি সিটিজেনশিপ নেই। ইয়েস, বাংলাদেশের, আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, আমার সিটিজেনশিপ বাংলাদেশ, কিন্তু আমার জাতীয়তা কি, ন্যাশনালিটি কি? আমার ন্যাশনালিটি যে আমার যে ঐতিহ্যগত ইতিহাসগত যে পরিচয়, সে পরিচয় হলো বাঙালি। পৃথিবীর যে কোনো প্রান্তে আমি বাঙালি। অথবা সেই জিনিসটা বিএনপি ডিলিট করে দেওয়ার জন্য প্রস্তাবে রাজি হয়েছে, এবং বিদেশ থেকে আসা কিছু চর, বাংলাদেশ বিরোধী চর এই কাজগুলো করতেছে, সেটা আমরা সহ্য করতে হচ্ছে সাময়িকভাবে। তো এদেরকে পাওয়া যাবে না তো না, এতে পাওয়া যাবে। পৃথিবীতে সব জায়গায় এন্ড নাই। জি, যে সবকিছুর একটা আচ্ছা, আমি খালিদ মহিউদ্দিন সাহেব সম্পর্কে আর একটা কথা শুধু আর ভাই, আমি আপনারা যন্ত্রণা দেবেন, আপনারা যন্ত্রণা দেবেন। তার পুনর্বাসন প্রক্রিয়ার সাথে আপনি জড়িত বলে আমার সন্দেহ করেন না। আপনি যে শাস্তি দেবেন সেটা মাথা পেতে নেবে, কিন্তু আমি একটা কথা বলি, অনেকে বলে, উনিও বলেন, উনি ম্যাজিস্ট্রেট না হয়ে সেটা ছেড়ে সাংবাদিকতা চলে এসেছেন। উনি অনেক চালাক, অনেক বুদ্ধি। উনি দেখলো যে ম্যাজিস্ট্রেট না হয়ে সাংবাদিকতা, এখানে আমি রাজত্ব করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো, সবকিছু তিনি এখন তার ইচ্ছা মতো করছেন। আমরা সেটা দেখি, তার বক্তব্যে শুনি। একজন মানুষকে ক্লিন করার জন্য উনি তার অনুষ্ঠানে নিয়ে কি করেন। হ্যাঁ, আপনাকে যত নেগেটিভ প্রশ্ন করবো, আপনি তত পজিটিভ বলবেন আমি এই করি, কিছুই করি নাই। উনি সবাইকে ওখানে ক্লিন করে দেন ওনার অনুষ্ঠানে। এটা ক্লিয়ার, এটা ম্যাটিকুলাস ডিজাইন। ডক্টর ইউনূস সাহেব করে নিয়েছেন, ক্লিন করে দিয়েছেন যে আমার কোনো অপরাধ নেই। হ্যাঁ, ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন। উনি ইয়ে করুক, উনি যেহেতু এত জেরা করে, উনি মামলা করুক এরপরে যে আমার কাছে এই কাগজপত্র আছে, এই বেটা এই চোর, এই বেটা ব্যাংক ডাকাতকে নিয়ে উনি ক্লিন করে দিচ্ছেন। ব্যাংক ডাকাত পরিষ্কার করে বলতেছে না, আমার এগুলো কোনো তথ্য প্রমাণ নাই, কেউ দেখাক, আর কে দেখাবে লাইভে ওখানে। হ্যাঁ, খালিদ মহিউদ্দিন সাহেবের কাছে যদি থাকে, আপনি মামলা করেন কাউকে দিয়ে এগুলো নিয়ে, যে অন্যায়কারী দুষ্কৃতকারী, এর তথ্য আমার কাছে আছে। আচ্ছা যাক, আমি একটু বেশি বলে, তবে আমাদের সাইফুল ভাই, আপনি সময় তো নাই মনে হয়, আপনার অনেক সময় নেই। আমরা আজকে অনেকক্ষণ নিয়ে ফেলছেন আজকে। অনেক নিয়ে ফেলেছি সরি। না খালিদ, হ্যাঁ, সেখানে ভালো করে জানে। আচ্ছা দর্শক মন্ডলী, আপনাদের খুব একটা কমেন্টস পড়ি নেই, তবে কমেন্টস গুলো দেখানোর চেষ্টা করছি। আমাদের সাইফুল ভাই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে আপনার একটা ক্লোজিং বক্তব্য এখন দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে আপনার অবজারভেশন আছে, আপনার এতদিন কি দেখেছেন, কি দেখবেন, কি হতে যাচ্ছে, 2-1 মিনিটের মধ্যে বললেন, আমরা শেষ করে দিই। ভাই, এটা আমার কোনো ব্যাখ্যা নাই। একটা হলো এটা একটা প্রেসক্রাইব কোর্ট, এটা একটা ক্যাঙ্গারু কোর্ট। এই কোর্টের কোনো মানবতার ইয়ে নাই, মানে মানবতা রক্ষার কোনো চেহারা নাই। এরা বিকৃত রুচির, এবং এরা আসছে হলো পৃথিবীর জঘন্যতম জিনিস, যেটা হলো একটা মার্ডারের জন্য ওরা আসছে। ওরা তো এখানে বিচার করার জন্য আসছে, ওরা শেখ হাসিনাকে মার্ডার করার জন্য আসছে। তো ওরা একটা মার্ডার অর্ডার দেওয়ার জন্য আসছে। তো এদেরকে, আর সবচেয়ে বড় কথা হলো, এদের কাউকে আপনি খুঁজে পাবেন না, একটা সময় পালা যাবে মার্ডারের সমাজে থাকতে। জি জি জি, প্রিয় দর্শক, আমরা আমাদের সাইফুল আমিন সাহেবের বক্তব্য অনুযায়ী এটা একটা ক্যাঙ্গারু কোর্ট। এটা মার্ডার করতে এসছে। আসলে এরা একটা নাটক সাজিয়ে একজনকে মার্ডার করবে, এবং তারা যে হাসি ঠাট্টা করে কোর্টের ভিতরে, সেই বিষয়টি আমাদের আজকের আলোচক তুলে ধরেছেন। আমরাও অনেকেই বলছেন, সাইফুল আমিন সাহেব অনেকদিন বলছেন যে কোর্টের ভিতরে কি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে, সেটা তিনি বলছেন। কিন্তু এখন আমরা ওই যে তাদের ভিডিও ফুটেজ মাঝে মধ্যে লিক হয়, আমরা আম জনতা তখন বুঝতে পারি আসলে ভিতরে কি হচ্ছে বা কি হয়। সেটি আপনারাও দেখেছেন, একটা ভিডিও আমাদের কি আমির হোসেনের ভাইরাল হয়েছে। আমির হোসেন আমু সাহেবের কথা আগে মনে আসার পর আমাদের উকিল সাহেবের কথা মনে পড়ে। আমি নাইলে এটা আনতেই পারি না মাথায়। আমির হোসেন, ওনার শুধু আমু নাই, আমির হোসেন যে কথাটি বলেছেন অত্যন্ত শস্ত্রমণ্ডিত, খুবই ভালো। উনি যে ওই ক্যামেরার সামনে এসে সব মিথ্যা কথা বলেন, এটা আপনারা বুঝে নেবেন। যতগুলি দাঁড়িয়ে আছে না, প্রত্যেকটা দাড়ির মধ্যে একটা করে শয়তান লটকে আছে। শয়তান আছে ওখানে, তিনি সেটা সুন্দর করে বললেন। এবং তিনি আজকেও ক্যামেরা ফেস করেছেন, সাংবাদিক ফেস করেছেন, যে না, কিছু ইউটিউবার সাংবাদিক আমার এগুলো নিয়ে বাড়াবাড়ি করছে। কিন্তু তিনি কি বলেছেন এটা আপনারা সবাই শুনছেন।
ঠিক আছে, ওকে, অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।